আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। অবরুদ্ধ গাজায় ১৫ মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতার অবসান ঘটছে অবশেষে। যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। এটি কার্যকর হবে ১৯ জানুয়ারি থেকে। এই চুক্তির আওতায় গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি উপত্যকাটিতে হামাসের হাতে বন্দী জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে। বিস্তারিত থাকছে মোতালিব জামালের প্রতিবেদনে। গাজার সংঘাতের ১৫ মাসের মধ্যে শুরুর দিকে একবার মাত্র ৭ দিনের যুদ্ধবিরতি হয়েছিল। এরপর থেকে কয়েক দফায় যুদ্ধবন্ধের আলোচনা হলেও তা বাস্তবে রূপ নেয়নি। এর কারণ চুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই। তিনি নানা কারণ দেখিয়ে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করতে থাকেন মাসের পর মাস। তার এ ধরনের তৎপরতায় হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন আলোচনার সাথে যুক্ত ইসরায়েলি কর্মকর্তারা। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নেতানিয়াহুর সাথে মতবিরোধ প্রবল হয়ে ওঠে গাজায় হামাস নির্মূলের নামে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও গণহত্যার পরিকল্পনার প্রধান রূপকার হিসেবে পরিচিত সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের। গ্যালান্ট কয়েক মাস আগেই মনে করতেন গাজায় ইসরায়েলি সেনাদের আর কিছু করার নেই, কারণ হামাসকে নির্মূল করা সম্ভব হবে না। ফলে হামাসের সাথে চুক্তি করে গাজা থেকে সেনা প্রত্যাহার করাই শ্রেয়। নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা অব্যাহত রাখেন নেতানিয়াহু। এমনকি সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসের উপস্থিতিতে হামাস যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করলেও সেটি প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। তিনি রাফায় নতুন করে সেনা অভিযানের উপর জোর দেন। উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করে সেখানে নতুন করে ইহুদি বসতি গড়ে তোলার ইসরায়েলি জেনারেলদের পরিকল্পনা বাস্তবায়নের উপর জোর দেন নেতানিয়াহু। এজন্য তিনি ওই এলাকায় ব্যাপক বোমা বর্ষণ করে এলাকাটি জনশূন্য করার পথ বেছে নেন। গ্যালান্তের সাথে বিরোধ চরমে উঠলে ২ মাস আগে তাকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন নেতানিয়াহু। উত্তর গাজাকে ফিলিস্তিনি শূন্য করার নেতানিয়াহুর এই পরিকল্পনাকে যুদ্ধের আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মন্তব্য করেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালান। তিনি বলেন, উত্তর গাজায় নেতানিয়াহুর জাতিগত নির্মূলের এই পরিকল্পনা সুস্পষ্ট যুদ্ধাপরাধ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কোনো কর্মকর্তাই যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা থেকে সরে আসতে নেতানিয়াহুর উপর চাপ দেননি। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রেসিডেন্ট বাইডেন নিজেও এ নিয়ে কোনো কথা বলেননি, বরং তারা আরও বেশি অস্ত্র ও অর্থ দিয়ে নেতানিয়াহুর হাত শক্তিশালী করেছেন যাতে তিনি গাজা উপত্যকায় গণহত্যা অব্যাহত রাখতে পারেন। এমনকি ব্লিংকেন দাবি করেন এর আগে অস্ত্রবিরতি চুক্তি কার্যকর না হওয়ার জন্য হামাস দায়ী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায় ও নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দিন এগিয়ে আসার কারণে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে নেতানিয়াহুর উপর চাপ বাড়তে থাকে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ চুক্তি স্বাক্ষরে নেতানিয়াহুর উপর চাপ বাড়াতে গত ১ সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। তিনি ২০ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই দ্রুত চুক্তি স্বাক্ষরের পদক্ষেপ নিতে চাপ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। ফলে যুদ্ধবাজ নেতানিয়াহুর সামনে চুক্তি করা ছাড়া বিকল্প কোনো পথ খোলা ছিল না। হোয়াইট হাউসে ট্রাম্পের আগমনের প্রথম ধাক্কা ও ঝাপটা নেতানিয়াহুর উপরে এসে পড়ল বলে মনে করছেন খোদ ইসরায়েলি কর্মকর্তারাই। ইসরায়েলি কলামিস্ট ইয়োশি ইয়োহোশোয়া ওয়াইনেটে লেখা এক নিবন্ধে বলেছেন, ট্রাম্প ও তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূতের চাপে হামাসের সাথে যে যুদ্ধবিরতি চুক্তি করতে যাচ্ছে নেতানিয়াহুর সরকার, তা নিশ্চিতভাবেই ইসরায়েলের জন্য অপমানজনক। কিন্তু এটা মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে আর কোনো পথ খোলা নেই। যুদ্ধবিরতি চুক্তির যেই খসড়া গণমাধ্যমে এসেছে তাতে দেখা যায় ফিলাডেলফি করিডোর এবং নেটজারিম করিডোর থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহার করতে হবে।
অন্যদিকে উত্তর গাজার ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরতে পারবে। নেতানিয়াহুর সরকার এর আগে এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, কিন্তু ট্রাম্পের চাপে নেতানিয়াহুকে এখন তার ইচ্ছার বিরুদ্ধে এসব প্রস্তাব মেনে নিতে হচ্ছে। চুক্তির মাধ্যমে উত্তর গাজাকে ফিলিস্তিন শূন্য করার ইসরায়েলি পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হচ্ছে। এর মাধ্যমে গাজায় ইসরায়েলের স্থল অভিযানের কোনো লক্ষ্যই অর্জিত হচ্ছে না বলে মনে করেন দেশটির অনেক বিশ্লেষক। খ্যাতিমান সাংবাদিক, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ও সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আইয়ের সহ প্রতিষ্ঠাতা ডেভিড হার্স্ট মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের চাপে যে গ্যারাকলে পড়েছেন নেতানিয়াহু, তা তার জন্য 15 মাসের যুদ্ধ ও ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতিকে অর্থহীন করে তুলেছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন গাজায় যুদ্ধবিরতি চুক্তি করতে সারা বছর চেষ্টা করেও যে সাফল্য পাননি ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ, সেটি এক বৈঠকেই করে দেখিয়েছেন বলে মনে করেন আরব দেশের কর্মকর্তারা। ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে। ইসরায়েলি জনগণ এখন মনে করছে যে বড় বড় লক্ষ্য অর্জনের টার্গেট নিয়ে ইসরায়েল গাজার যুদ্ধে নেমেছিল, তার একটি অর্জন করা ছাড়াই শেষ হচ্ছে এই যুদ্ধ। 2023 সালের 7 অক্টোবর হামাসের বিস্ময়কর হামলার পর এই সংগঠনটিকে নির্মূল করার যে লক্ষ্য ছিল ইসরায়েলের, তা মোটেও পূরণ হয়নি। পনেরো মাস আগে ইসরায়েলি সেনারা তাদের স্থল অভিযানে প্রথম দখল করেছিল উত্তর গাজার বেইত হানুন শহরটি। তারা ধারণা করেছিল এই শহরে হামাসের অবস্থান খুবই দুর্বল, এখানে হামাস আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু 15 মাস পরেও সেই বেইত হানুনেই সাম্প্রতিক সময়ে কর্মকর্তা সহ 55 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে চলতি মাসের প্রথম সপ্তাহেই অন্তত 15 জন সেনা নিহত হয়েছে হামাসের হামলায়। সংগঠনটির এই পুনরুত্থান বিস্মিত করেছে ইসরায়েলি সেনা কমান্ডারদের। তাদের দৃষ্টিতে ধ্বংসস্তূপের ভেতর থেকে যেন পুনর্জন্ম হচ্ছে হামাস যোদ্ধাদের। ইসরায়েল সরকারের একটি রাজনৈতিক সূত্র দেশটির সংবাদ মাধ্যম চ্যানেল 13কে বলেছে, কেবল সামরিক উপায়ে হামাসকে পরাজিত করা অসম্ভব। উত্তর গাজার সাম্প্রতিক ঘটনাগুলোই এর প্রমাণ। হামাস তাদের যোদ্ধার সংখ্যা আগের মতোই বাড়িয়েছে। এটি থেকে এটা স্পষ্ট যে কেবল সামরিক চাপ তৈরি করে এই সংগঠনকে নিষ্ক্রিয় করা সম্ভব নয়। ইসরায়েলের নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান গিওরা আইল্যান্ডও স্বীকার করেছেন, গাজার যুদ্ধে ইসরায়েল চরমভাবে ব্যর্থ হয়েছে। তিনি চ্যানেল 13কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলি বাহিনী যুদ্ধের সময় যে লক্ষ্য নির্ধারণ করেছিল তা অর্জনে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। গাজা থেকে হামাসকে নিশ্চিহ্ন করে ফেলার লক্ষ্য অর্জন কোনোদিনই সম্ভব হবে না ইসরায়েলের পক্ষে, বরং 15 মাসের এই যুদ্ধে ক্ষত বিক্ষত হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। অবসরপ্রাপ্ত ইসরায়েলি ব্রিগেডিয়ার জেনারেল আমির আভিভি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, আমরা যে গতিতে হামাসকে ধ্বংস করার চেষ্টা করেছি তার চেয়েও দ্রুত গতিতে হামাস নিজেদেরকে পুনর্গঠিত করেছে। তিনি আরও বলেন, নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার এখন সবকিছুই দেখভাল ও পরিচালনা করছেন। গাজার এই যুদ্ধে ইসরায়েলি বাহিনীর সাফল্য বলতে যদি কোনোটাকে ধরা হয় তা হচ্ছে কয়েকজন হামাস নেতাকে হত্যা করা ও ক্ষেপণাস্ত্র হামলা করে ধ্বংসযজ্ঞ চালানো। অন্যদিকে ইসরায়েল এই যুদ্ধে কেবল গ্লোবাল সাউথ বা বিশ্বের দক্ষিণাঞ্চলের মানুষ নয়, একই পশ্চিমা বিশ্বের নতুন প্রজন্মেরও সমর্থন হারিয়েছে, যা ইহুদি বর্ণবাদী দেশটির জন্য বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে বলে মনে করেন ইসরায়েলি পর্যবেক্ষকরা। সম্ভবত এই বিপর্যয়ের কথা মাথায় রেখে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতসে দেশটির কলামিস্ট ইয়াইব আশুলিন তার নিবন্ধে লিখেছেন, আমরা যদি সমগ্র মধ্যপ্রাচ্য দখল করি এবং এই অঞ্চলের প্রতিটি মানুষ যদি আমাদের কাছে আত্মসমর্পণ করে, তারপরও আমরা গাজার এই যুদ্ধে বিজয়ী হতে পারব না।
আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।